আপনারা দেখেছেন জাস্ট কয়েকদিন আগে একটা মিডিয়া কনফারেন্সে অল ইন্ডিয়া মুতওয়াল্লি অ্যাসোসিয়েশন বলে সোকল্ড একটা মুতওয়াল্লি অ্যাসোসিয়েশন আছে, এনাদের কার্যকারিতা কী সেটা আমার জানা নেই। তো ওনারা একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়েছে এবং সেই ভিডিওতে বিশেষ করে অন্যান্যদের সাথে আমার সম্বন্ধে কিছু একটা মিথ্যা অ্যালিগেশন দিয়েছে। তো তাদের যে আমি অ্যাডভোকেট আব্দুর রাকিব মল্লিক, বেসিক্যালি ওয়াকফ প্র্যাকটিশনার। তো সেখানটাতে আমি মনে করি ওনারা যে তথ্যটা দিয়েছেন সম্পূর্ণ মিসগাইড করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি আমার ডকুমেন্ট সহ আজকের এই কনফারেন্সটা কল করেছি। ওরা যেটা বলতে চেয়েছে সেটা হলো যে কাবিল সরকার ওয়াকফ স্টেট, আমি যেটা বসে আছি এটা কাবিল সরকার ওয়াকফ স্টেটেরই প্রপার্টি, আপনারা দেখে নেবেন। এটা 26 ABC। তো এইখানটাতে রফি আহমেদ কিদওয়াই রোড, 26 ABC রফি আহমেদ কিদওয়াই রোড। এটাতে কিছু নয়, ছোট্ট করে বলছি, একটা ওয়াকআপ করে গেছেন কাবিল সরকার, একটা দলিল আছে, দলিলে লেখা আছে কে মুতওয়াল্লি কখন হবে। সেই দলিলের পান্নাতে বাংলাটা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, এখানটাতে পড়লেই দেখা যাবে ওনারা এখানটাতে স্পেসিফিক্যালি বলে গেছে। থার্ড লাইনে কপি আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো, জাস্ট মার্কিং আছে, দেখে নেবেন। লেখা আছে যে সুযোগ্য পাত্র মুতওয়াল্লি হবে। তো পাত্র বলতে কি সেটা সবাই বোঝে, পাত্রীর কথা বলা নেই। এই মর্মে এখানটাতে পুরুষ আওলাদরা কন্টিনিউ মুতওয়াল্লি হয়েছে, আজ থেকে নয়, ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড। লাস্ট যিনি মুতওয়াল্লি ছিলেন তিনাকে রিমুভ করে 2004-এ সামিয়ারা 6 মাসের জন্য মুতওয়াল্লি করেছিল বোর্ড, অনলি 6 মাস। কেননা ডিড অনুযায়ী মুতওয়াল্লি করলে সে পার্মানেন্ট হয়। 6 মাস মুতওয়াল্লি করে 2004 থেকে 2021 ও ওয়াকফ বোর্ডে নিজের মুতওয়াল্লিটা রিনিউ করেনি। এই 3 তলা বাড়ির সমস্ত ভাড়া সে নিয়েছে। কিভাবে মিসম্যানেজমেন্ট করেছে সামিয়ারা বেগম, যিনি ওই দিন কনফারেন্সে আপনি দেখেছেন যে নিজেকে মুতওয়াল্লি দাবি করেছিলেন, ওই ভদ্র মহিলা, উনি কি করেছেন মুতওয়াল্লি বলবে, আমি ওই পার্টে যাচ্ছি না কারণ ওই সময় আমি ছিলাম না। আমি এবার বলছি, ওনারা একটা খুব ভাইটাল অ্যালিগেশন দিয়েছেন। কি অ্যালিগেশন দিয়েছেন? না ভদ্র মহিলাকে আমি মিসলিড করেছি, কোনো পেপারে সই করেছি, ওনার সাথে পয়সা নিয়েছি, কিন্তু ওনাকে মুতওয়াল্লি হতে বোর্ডে দিইনি। এই যে অ্যালিগেশন, প্রশ্নটা হলো ওই ভদ্র মহিলার সাথে আমার কোনো কানেক্টিভিটি নেই। আমি প্রফেশনাল এথিক্সে খুব একটা কংক্রিট জায়গায় থাকি। তার কারণ হলো আমি আজহারউদ্দিনের অ্যাডভোকেট সিন্স 19, ও ওনার অপোজিট। আপনি দেখতে পাবেন আমি 19-এ যখন আজহার ফার্স্ট একটা কমপ্লেন করলো ওয়াকফ বোর্ডে, সেখানটাতে কি কমপ্লেন করলো যে না সামিয়ারা বেগম, এটা আজ একদিনের ইস্যু না, 19, উনি টোটাল মিসম্যানেজমেন্ট করছেন, টোটাল টাকা পয়সা তুলে তসরুপ করছেন। এই মর্মে ওয়াকফ বোর্ডে একটা কমপ্লেন করলেন, দেখেছেন 19, এবং ইনি এখানটাতে ওই মুতওয়াল্লির বিরুদ্ধে অ্যাকশন চাইলেন। সব থেকে বড় কথা, ইরফান শের কথায় কথায় চেয়ারম্যান সাহেবের নাম তুলে কথা বলেন, যে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছে। আমরা বলছি ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে 11/3/2020 ওয়াকফ বোর্ড একটা ইনকোয়ারি করেছেন। ইনকোয়ারি অফিসার ছিলেন সাব্বির আহমেদ, ওএসডি সাব্বির আহমেদ, এবং তিনি তার রিপোর্টে লিখছেন যে অ্যাজ পার রিটেন ইনস্ট্রাকশন ফর ইনকোয়ারি ফ্রম অনারেবল চেয়ারপারসন। তো চেয়ারপারসন ওনাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল রিটেন যে এখানে ইনকোয়ারি করা হোক। ওনার রিপোর্টে পরিষ্কার এখানে বলে দিয়েছে 100 বছর পুরনো বিল্ডিং, এখানে বলে দিয়েছে যে টেনেন্টরা ওনার বিরুদ্ধে অ্যালিগেশন দিচ্ছে বিল্ডিং মেনটেন্স হচ্ছেন না, এখানে অ্যালিগেশন দিয়েছেন যে প্রচুর টেনেন্সি ট্রান্সফার করে পয়সা নিয়েছে কিন্তু ওয়াকফ বোর্ডে হিসাব দেয়নি। তো টোটাল যে অ্যালিগেশন আছে এই ইনকোয়ারি রিপোর্টে, এবং এখানে তিনি বলেও দিয়েছেন যে এই মুতওয়াল্লিশি ম্যাটারটা দ্রুত নিষ্পত্তি করা দরকার। যেখানটাতে সামিয়ারা নিজে বলেছে যে আমাদের মুতওয়াল্লির বিষয়টা ওয়াকফ বোর্ডে পেন্ডিং আছে, অর্থাৎ এটাই রেকর্ড। ইরফান শের একটা কথা বলে দিয়েছে, একটা শিক্ষিত লোক হয়ে অশিক্ষিতের মতো কথাবার্তা। উনি ওপেন ক্যামেরায় আপনাদের সামনে ওনাকে বলছে যে তুমি মুতওয়াল্লি আছো, তুমি মুতওয়াল্লি হয়ে কাজ করেছিল। আমি নিশ্চয়ই ভুল বলছি না, কিন্তু অন রেকর্ড বলছে 6 মাসের মুতওয়াল্লি ছিল, তার মুতওয়াল্লি তখনই শেষ হয়ে গেছে। এবং শুধু তাই না, উনি অ্যাডমিট করেছেন আমার মুতওয়াল্লি পেন্ডিং আছে। এবার সব থেকে বড় কথা হলো ওয়াকফ বোর্ডে যখন হিয়ারিং হলো, যখন মুতওয়াল্লি কমপ্লেন করেছিল, বিল্ডিংয়ের পুরো পিকচার দিয়েছিল, বিল্ডিংটা এত খারাপ অবস্থা, এইসব পিকচারগুলো সব ওখানে দেওয়া আছে। এই টেনেন্টগুলো যদি এখন একটা দুর্ঘটনা ঘটে যায়, সব দায় কিন্তু আজহারের চলে আসবে, কারণ ও বর্তমান মুতওয়াল্লি। এই জিনিসগুলো আমরা ওয়াকফ বোর্ডে জমা করি, এর পরিপ্রেক্ষিতে হিয়ারিং হয় 9-11-21, ওরা কোনো ডেট দেয়নি, আমরা দেখাচ্ছি। 9-11-21 ওয়াকফ বোর্ডে একটা হিয়ারিং হলো। কি হিয়ারিং? মুতওয়াল্লিশিপে কে মুতওয়াল্লি হবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবার 9-11-তে কে কে প্রেজেন্ট ছিল এটা খুব জানার দরকার। ভদ্রমহিলা যে বলছে আমি জানি না, আমার পিছনে এই ডিসিশন হয়েছে, আমাকে করতে দেয়নি, এটা ওয়াকফ বোর্ডের পেপার, আমাদের না। সেখানটাতে দেখাচ্ছে
রাকিব মল্লিক, মানে আমি অ্যাডভোকেট প্রেজেন্ট অন বিহাফ অফ আজহার সরকারের হয়ে, আর একজন সেখানে হিয়ারিংয়ে ছিল, ওরা গোপন করে যাচ্ছে, তিনি হলেন কে, আশরাফ আলী, ইনাদের চাচা অর্থাৎ সামিয়ারার ভাই। যেহেতু দলিলে বলা আছে পুত্র মুতোয়াল্লি হবে, পাত্র, তো আশরাফ আলী এর আঙ্কেল সামিয়ারা নিজের ভাই, তিনিও প্রেজেন্ট ছিলেন ওনার অ্যাডভোকেটকে নিয়ে, লেখা আছে। আর লেখা আছে কি, সামিয়ারা বেগম প্রেজেন্ট পার্সোনালি, সামিয়ারা বেগম লেখা আছে পার্সোনালি ছিলেন, হিয়ারিংয়ের সময় ছিলেন। এবং হিয়ারিংটা কে করেছে? হিয়ারিংটা আফাকুজ্জামান খান একা করেনি, হিয়ারিংটা চেয়ারম্যান একা করেনি, হিয়ারিংটা হয়েছে এন্টায়ার বোর্ড মিটিংয়ে। সেখানটাতে ওই দিনকে যতগুলো বোর্ড মিটিং মেম্বাররা প্রেজেন্ট ছিল, সেই হিয়ারিংয়ে কী হলো, পরিষ্কার অপারেটিং পারসন, আমি ডিটেলসে যাচ্ছি না, সেখানটাতে বলেই দিয়েছে যে আজহারকে কম্পিটেন্ট করে মোতোয়াল্লি করা হলো। আশরাফ সাহেব এর আগে রিমুভ হয়েছিল প্রপার্টি বিক্রির জন্য, তাই আশরাফকেও মোতোয়াল্লি দেওয়া গেল না। আর সামিয়ারার বিরুদ্ধে পরিষ্কার এখানে লিখে দিয়েছে যে সামিয়ারা বেগমের বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে যে উনি ওয়াকফ প্রপার্টি খেয়ানত করেছে। এটা আজহারের কথা নয়, এটা উকিলের কথা নয়, এটা ইনকোয়ারি রিপোর্ট এবং ওয়াকফ বোর্ডের কথা। সব থেকে বড় কথা হলো, যখন ওয়াকফ বোর্ডে উনি মোতোয়াল্লি হলেন না, বাই রেজলিউশন, বাই বোর্ড মিটিং, উনি কি করলেন, লোভ, প্রপার্টি লোভ, আর কিছু নাই। ভদ্রমহিলা এখানে থাকেন না, উনি সঙ্গে সঙ্গে এখানে একটা নোটিশ দিয়ে দিলেন, ওনার সই করা নোটিশ, এই বিল্ডিংয়ে নোটিশ দিয়ে কে বললেন যে না, আজহারকে কেউ মোতোয়াল্লি মানবেন না, আমি মোতোয়াল্লি, ওর বিরুদ্ধে আমরা মামলা করছি, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে। আমার মোতোয়াল্লি, ইনার মোতোয়াল্লি হওয়ার পর এতে না, অ্যাকচুয়ালি এখানে ডেটটা দেয়নি, এখানে রেজলিউশনটা উল্লেখ করেছে, বাট এখন কোনো ডেট দেয়নি, বাট এটা সামিয়ারার সিগনেচার, ঠিক আছে। তো ও অ্যাডমিট করলো আমার মামলা পেন্ডিং আছে, অতএব কেউ ওকে ভাড়া দেবে না। চলুন এইবার আসছি ওই জায়গাটায়। এই রেজলিউশন যেটা হলো, ও হাইকোর্টে চ্যালেঞ্জ করলো, হাইকোর্টে চ্যালেঞ্জ করে একটা মামলা করছে, মামলার নাম্বারটা খুব ভাইটাল, 1194 অফ 2021, হাইকোর্টে মামলা করেছে। নামটা দেখে নেওয়া ভালো, দেখে নেবেন, সামিয়ারা বেগম, ঠিক আছে, সামিয়ারা বেগম। তো এই মামলা হাইকোর্টে হলো, হাইকোর্টে কি রায় হলো, হাইকোর্টের রায়ের কপিটাও আমি আপনাদের দেখাচ্ছি। কপি দিয়ে দেবো, সবগুলো কপি আপনারা অবশ্যই রাখবেন। এই অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, সিম্পলি দেখে নেবেন, হাইকোর্ট এই মামলাটা, ওনার মামলা ডিসমিস করলো, স্ট্যান্ড ডিসমিসড। এই মামলার এই অর্ডারের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ডিভিশন বেঞ্চ বা অন্য কোথাও অ্যাপ্রোচ করেননি। সো একটা লিগাল ইস্যু, 3 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তো একটা লিগাল ইস্যু যেখানটাতে আপ টু হাইকোর্ট পর্যন্ত আমরা জিতে আছি এবং আজহারের মোতোয়াল্লিটা স্ট্যান্ড করেছে, সেখানে কোর্টের অর্ডারের উপর আমরা আঙুল তুলতে পারি না, এটা জুডিশিয়ারি অর্ডার। ইরফান শেরের মতো লোক সেটা সব জানে, ও প্রত্যেকটা জিনিস জানে, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ। প্রশ্ন আসতে পারে যে আমি একজন আইনজীবী, আমার উপর কি ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে? হ্যাঁ আছে, ছোট্ট করে বলি, কারণ ইরফান শের একটু আগে আপনাদের বললাম উনি অল ইন্ডিয়া মোতোয়াল্লি অ্যাসোসিয়েশন, এটা মাখে না খায় আমার জানা নেই, এদের কটা মেম্বার আমার জানা নেই। এই ভদ্রলোকের ব্যক্তিগত কিচ্ছা আমি গাইতে চাইছি না, কারণ উনিও একটা ওয়াকফ স্টেটের সাথে প্রচণ্ড খেয়ানতকারী, ওটা নিয়ে আমি ওনাকে পরে দেখে নেব। কিন্তু প্রশ্নটা হলো, ওনার একটাই ধারণা, আমি আপনাদের আশীর্বাদ বলতে পারেন বা আমার মোতোয়াল্লিদের দোয়া বলতে পারেন, পশ্চিমবঙ্গের খুব গর্ব করে বলছি, কম বেশি 4000-এর বেশি মোতোয়াল্লি আমার ক্লায়েন্ট, মোর দেন 4000। উনি খুব ভালো করে জানেন এই মোতোয়াল্লিদের মধ্যে প্রচুর লোক আমার ভোটার আছে, তার মধ্যে আজহার একটা। উনি হয়তো এটা বিশ্বাস করেন, এটা আমার ধারণা, যে আমি যদি আমার মোতোয়াল্লিদেরকে কনভিন্স করি বা ইনফ্লুয়েন্স করি যে XYZকে ভোট দেন, সে হয়তো দাঁড়াতে পারে। উনিও অ্যাপ্রোচ করেছিলেন, আমি ওনাকে অ্যালাউ করিনি, কারণ আপনি নিজে মোতোয়াল্লি নন, আপনি ইরফান শের নিজে মোতোয়াল্লি নন, উনি, ওনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। অতএব আমার কথা হলো, মোতোয়াল্লি কাকে ভোট দেবে, মোতোয়াল্লি কোন অ্যাসোসিয়েশনে যোগ করবে, এটা কোনো উকিল ঠিক করে দেবে না। আমার কাজ হলো আমার মোতোয়াল্লিকে তার কাগজ অনুযায়ী তাকে কিভাবে বিচার পাইয়ে দেওয়া। এই ছেলেটা কিভাবে ভুক্তভোগী ছিল, কতটা কি খারাপ অবস্থায় ছিল, সেটা ও বলবে। ও এসেছিল আমার কাছে, কাগজ দেখেছিলাম, দলিলে লেখা আছে পাত্র মোতোয়াল্লি হবে। আমি যতটুকু জ্ঞানে জানি পাত্র মানে হলো মেল, অতএব সেই হিসাবে ওয়াকফ বোর্ড সঠিক বিচার করেছে। তো জুডিশিয়ারি যখন অলরেডি মেনে নিয়েছে যে আজহারউদ্দিন মোতোয়াল্লি হয়েছে ইন টার্মস অফ দ্য ডিড, সেখানটাতে কোনো শিক্ষিত লোকের আঙুল তোলাটা ঠিক হয়নি।
যাই হোক স্যার, আপনার উপরে অনেকগুলো অ্যালিগেশন যে মানে মহিলাটা দিলেন, তার কি আপনি তার বদলে আপনি কিছু কি লিগ্যাল অ্যাকশনটা নেবেন মহিলার উপরে? একদম একদম, তার কারণ হলো অলরেডি আমি ডিফামেশন নোটিশ ওদেরকে ইস্যু করে দিয়েছি। তারপর নেক্সট যেটা পদক্ষেপ সেটা আমি নেব। ডেফিনেটলি এখানে ভদ্রমহিলা যিনি সামিয়ারা বেগম আর ইরফান শেখ, কারণ ডিফামেশন কেস অবশ্যই খাবে। একদম একদম। आजाद साहब, अब आपसे कुछ बात करेंगे। नाम बताइए, उनके साथ अपना रिलेशन बताइए। मेरा नाम है अजहरुद्दीन सरकार, काबिल सरकार वक्फ स्टेट का प्रेजेंट मतवली में हूँ अभी। ईसी नंबर 1, 1 नंबर ईसी कलकत्ता का सबसे पहला। तो बात ये है कि आपकी कौन होगी? ये मेरी अपनी आंटी हुई, आपकी अपनी आंटी? हाँ, जिसको बांग्ला में हम लोग बोलते हैं पीसी, फुप्पू, ठीक है, मेरे पापा की बहन, ठीक है। तो वो 18 साल मतवली थे और उसने बहुत सारा चीज़ जो किया, हमारे काबिल वकील साहब बहुत अच्छा से उनका बारे में बताएं, और लीगल जो भी होता है पेपर वर्क सब यही करते हैं। और रहा सवाल कि वो जो अभी इल्ज़ाम उठा रहे हैं, मैं उनको कुछ खास नज़र से नहीं देखता हूँ। क्यों नहीं देखता हूँ? क्योंकि वो 2021 में 22 में मामला ख़त्म हो गया था। वो 2-3 साल तक और कुछ कभी प्रॉब्लम नहीं किया, कभी डिस्टर्ब नहीं किया, कभी कॉल नहीं किया, कभी यहाँ आया नहीं, मैंने लापता से हो गई थी। तो मुझे लगा कि शायद उनको अपना गलती का पछतावा हो गया होगा कि भाई 18 साल लूट पुट के खाया हूँ, जैसे आगे का सरकार करके गया है। तो मुझे ऐसा ही कुछ समझ में आया, तो मैंने भी कभी उनके बारे में हालचाल ऐसा कुछ देखा नहीं। अभी ये 3 साल मुर्दा वाला मामला उठ के सामने आया, तो उससे मुझे एक ही चीज़ समझ में आता है, कहीं ना कहीं ये वक़्फ़ का जो ये प्रॉपर्टी है हम लोग का, जहाँ पे अभी आप लोग बैठे हुए हैं, हम लोग बैठे हुए हैं, इसका डेवलपमेंट का लेके हो सकता है इरफान शेर साहब के दिमाग में कुछ चल रहा होगा। क्योंकि वो बात बात में एक ही बात बोलते थे, उस टाइम ही बोले जब इलेक्शन के टाइम में उनका आदमी आया कि चेयरमैन साहब के साथ में हमारा बहुत अच्छा रिलेशन है। हमने कहा ठीक है, उस टाइम तो नया नया मतवली बने थे हम। तो मेरा वकील साहब तो बता दिया आपको, मेरा काबिल वकील साहब पूरे डिटेल्स में बता दिए। तो अभी आपका सोच क्या है? मेरा सोच ये है कि मेरा वकील साहब जो है राकिब मलिक साहब, वो अब उनका लीगल वाइज से हम चलेंगे। वो अब नेक्स्ट स्टेप उनका क्या नोटिस करना होगा उनको, इरफान शेर साहब को। आपको पता होगा कि बीच में अभी मटियापुरुष में एक बिल्डिंग गिर गया, कितने लोगों की मौत हो गई। इसीलिए मुझे पहले से, ये मैं यही जन्मा हूँ, मैं यहाँ खेला हूँ, मुझे पता है कि कौन सा कोना कब गिर जाएगा। मैं बैठ के रहता हूँ यहाँ ना चेयर में, धड़ाम से ईटा टूट के गिरता है। आप लोग देख लीजिएगा कैमरा में, आप लोग वीडियो कर लीजिएगा। तो मुझे पता है कि हवा चलने से कौन सा पत्ता हिलेगा, क्योंकि मैं यहाँ जन्मा हूँ, वो यहाँ नहीं रहती है। इसीलिए 18 साल तक चूस लिया, जो था दीवाल उवाल खकोड़ दिया। अब इसीलिए मैं आगे से मैं अब अपने वकील साहब को बोलता हूँ, सर আপনি একটা নোটিশ করুন, আপনি একটা কেএনসিতে নোটিশ করুন, আপনি ওয়াকফ বোর্ড के दिन कि যে কোনো সময় একটা दुर्घटना घटे যাবে। अभी आपने रिसेंटली देखा होगा मटियापुर में घटना हुआ। तो ये चीज़ करना क्या खराब है? डेवलपमेंट खराब है? आप लोग के पास कोई डॉक्यूमेंट्स नहीं है। इरफान शेर साहब और समियारा बेगम ने मिलकर एक वीडियो कॉन्फ्रेंस करके छोड़ दिया। ये हवाई में मत चलिए, इस चीज़ को समझना पड़ेगा। आप जब वक़्फ़ आते तो आपको यहाँ पर किस तरीके से ट्रीट किया जाता है, किस तरीके से आपका यहाँ पर काम को मसला सॉल्व होता है कि नहीं होता, वो बताइए। देखो, नाम तो हुगली डिस्ट्रिक्ट का मतवाली हूँ। हमारा नाम है गुलशन हाजरा, ताजुद्दीन मुंशी वक़्फ़ स्टेट का मतवाली हूँ मैं। तो काम तो मेरा तो बराबरी हो रहा है, काम सही काम हो रहा है। नहीं, कुछ परेशानी नहीं। हमारा तो बहुत मतलब वक़्फ़ में मतलब 1200 बीघा प्रॉपर्टी मतलब बेदखल था। तो हमारा वो जो राकिब मलिक है एडवोकेट, उन्हीं मतलब अपना हमारे साथ दिए है, उन्हीं बहुत प्रॉपर्टी हमारे उद्धार করেছে। আবরাতুল জামান উনিও আমাদের হেল্প করে, উনি मतलब যথেষ্ট হেল্প করে। উনি ওয়াকফ বোর্ডে না থাকলে পরে আমাদের যতটা সম্ভব, যে ওয়াকফ বোর্ডে তো বহুত মেম্বার আছে বুঝলেন, তো উনি मतलब যদি না আসতো আমাদের ওয়াকফ বোর্ডে কোনো তালা পড়ে যেত, বাকি মেম্বার তো আসে না। আমার তো আগে সমস্যা ছিল, কিন্তু বর্তমানে তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। না না না, কোনো অসুবিধা নেই। আমাদের ধরুন অফিস স্টাফ থেকে শুরু করে যে লয়ার যারা আছে, আমার লয়ার হচ্ছে রাকিবুল সাহেব। তো উনি তো আমাকে যথেষ্ট মানে ন্যায্যভাবে বা অল্প পয়সায় যেভাবে যা পেরেছেন, উনি আমাকে সেইভাবেই কাজ করিয়েছেন। যথেষ্ট ওনার থেকে ভালোবাসা পেয়েছি। কোনো রকমভাবে কোনো টাকা পয়সা নিয়ে কোনো প্রেশারও করেনি। গরিব এরকম আমি দেখেছি আজকের এই 3-4 বছরের মধ্যে অনেক গরিবদের উনি মানে বিনা পয়সাও মানে ওয়াকফ স্টেটের জন্য বা মোতওয়াল্লিদের জন্য সহযোগিতা করছেন। আর খান সাহেবের বিরুদ্ধে যেগুলো চলছে, আমি যতটুকু দেখেছি এগুলো একটা চক্রান্ত আছে। কিছু কিছু লোকের মুখে শোনা যায় যে তারা
তাদের হয়তো ব্যক্তিগত স্বার্থে কোনো সমস্যা আছে, এটা শোনা যায় আর কি, যা কিছু বুঝতে পারি। শেখ অহিউদ্দিন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? কলকাতা। বলছি যে অনেক কিছু অ্যালিগেশন লাগানো হচ্ছে ওয়াকফ বোর্ডের উপরে, সিএসের উপরে, আর আপনাদের উকিল সাহেবের উপরে, এসব কি ওটা ঠিক না ভুল? সবই ভুল, সবই ভুল। এই জন্য আমাদের ওয়াকাপের কাজ ঠিক মতোই হচ্ছে, তবে একটু ডিলে কাজ হবে। হ্যাঁ ডিলে হচ্ছে, হ্যাঁ, কাজ হচ্ছে কি? কাজ অবশ্যই হচ্ছে, যেটা হয়তো মাঝখানের মধ্যে হওয়া উচিত, একটু দেরি হচ্ছে। আরেকটা এলিগেশন আছে যে ওয়াকফ বোর্ড যে সাদা কাগজে অনেকে সই করিয়ে তারপরে মানে মুতওয়াল্লি চেঞ্জ করে দিচ্ছে, তারপরে অনেকের প্রপার্টিটাকে মনে হয় না। পুরো নাম দেখুন। শেখ অহিউদ্দিন, কলকাতা ভাই একসাথে। হ্যাঁ আপনার কি বিষয় আছে যে ওয়াকফ বোর্ডের কাজ ভালোভাবে সুস্থভাবে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ভালোভাবে হচ্ছে, কিন্তু একটু ডিলে হয়েছে, যিনি মনির বললেন। আর উকিল সাহেবের উপরে যে অ্যালিগেশনটা করা হচ্ছে যে ওনার উপরে যে দাবি যে উনি ফলস সিগনেচার করতে না 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 না, আমাদের সাথে এরকম কিছু হয়নি, আর আমাদের সাথে তো মানে খুবই ভালো। হ্যাঁ, তারা ভুল বলছে। ভুল তারা যারা বলেছে তারা ভুল বলেছে। ওনাকে আমরা একটা চেক দিয়েছি, সেই চেক এখনো জমা দেয়নি ব্যাংকে, ক্যাশ করা হয়নি। উনি এত ভালো, মানে পয়সার উপরে কোনো রবি নেই। হ্যাঁ, জেলা থেকে আসছি, নদিয়া জেলা। হিন্দি में बोलिए। নাম না আমিন আলী মন্ডল। আপনি আপনার কি লাগছে যখনই আপনি ওয়াকফ বোর্ডের অফিসে আসেন আপনার কি কাজ ভালোভাবে হয়? হ্যাঁ, কাজ হচ্ছে, কাজ স্লো আছে খুব। হয়তো কিন্তু হচ্ছে। হচ্ছে। আমার 588 একর সম্পত্তি, প্রচুর সম্পত্তি বেদখল আছে, সেগুলো আমরা দখল করতে পারছি না। ওয়াকফ বোর্ড একটু হেল্প করলেই আমরা ওগুলো ফিরে পাই। আর যে অ্যাডভোকেট বাবুর উপরে যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে যে উনি ঠিকঠাক কাজ করেন না, না, উনি শিওর খুব ভালো কাজ করছে। উনিই তো আমার সম্পত্তি অনেক দখল করে দিয়েছে, এবং আমাদের মাতাল রিসেন্টলি আমরা পেয়েছি। তো আপনি উকিল বাবুর জন্য কিছু বলবেন, ওনার কিভাবে উনি কাজ করেন আপনাদের পল্লী হয়ে? মতেলে হওয়ার পর খুব ভালোই কাজ করছে, এবং রিসেন্টলি যেগুলো জমিগুলো আমরা ধরছি বোর্ডকে, মানে চিঠি করে আমরা ওগুলো দখল আনার জন্য চেষ্টা করছি, ঠিক আছে। এবং আমরা কৃষ্ণনগর ডোমা অফিসে ও চিঠিটা করছি, আমরা ওটা অকশন করাবো, বাগান পুকুর অনেক আছে। देखिए वक्फ बोर्ड में काम बहुत स्लो हो रहा है, जिसके कारण से बहुत से बाहर से लोग भी आते हैं, वो भी परेशान होते हैं। ये तो एलिगेशन है कि बहुत स्लो काम होता है, इतना स्लो काम वक्फ बोर्ड में। और ये तो माइनॉरिटी का एक तो बहुत बड़ा ये इदारा है, यहाँ काम इतना स्लो होगा, माइनॉरिटी का हालत बहुत खराब हो रहा है स्लो होने की वजह से। अबीर मलिक भी यहाँ पे जो मलिक जो एडवोकेट है वो कैसे इंसान है? वो तो बहुत अच्छा एडवोकेट है बेचारा, बहुत मेहनत करता है, लेकिन अगर वक्फ बोर्ड उसका कोऑपरेट नहीं देगा तो कैसा? वकील तो अपना बात रख सकता है, लेकिन जजमेंट देने के लिए तो बोर्ड के लिए बहुत से हैं, उसमें मेंबरान उन लोग अपना डिसीजन लेंगे। लेकिन हम लोग भी पास मस्जिद है, हम लोग का 1578 बंगाला मस्जिद, उसके लिए दौड़ते रहते हैं अक्सर। काम में बड़ा डिले हो रहा है यहाँ, एकदम सुनवाई नहीं है, बहुत स्लो, एकदम स्लो मतलब एकदम स्लो।